আমাদের ফিউচার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি অভিমন্য আজ তোমাদের সামনে নিয়ে এসেছি টপ 30 এমসিকিউ নিয়ে। টপ 30 এমসিকিউ জিএস কোশ্চেন নিয়ে। ক্লিয়ার? তো এক এক করে আমরা 5টা জিএস এর ক্লাস শেষ করে ফেলেছি। আজকে আমরা 6 নম্বর জিএস এর ক্লাস চলছে এবং এছাড়াও জিএস এর সঙ্গে সঙ্গে আমরা জিকের ক্লাসও করে ফেলেছি। অনেকগুলো আমরা দেখেছি, এর আগেও আমাদের জিকের ক্লাসও প্রায় 9টার মতন হয়ে গেছে। তো চলো, আর এই সায়েন্সের ভিডিওটা যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন আছে হিম মিশ্রর উষ্ণতা। বলছে হিম মিশ্রের উষ্ণতা কত? বলছে অপশন এ 10 ডিগ্রি -10 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন বি -23 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন সি -1 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন ডি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা 4টে অপশন দেখলাম, এর মধ্যে যে সঠিক অ্যান্সার সেটা হলো অপশন নম্বর বি। তাহলে কি দেখলাম? অপশন যে বিটা আছে -23 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কি এর সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তাহলে হিম মিশ্রর উষ্ণতা কত? -23 ডিগ্রি সেন্টিগ্রেড বা 23 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? দেখো হিম মিশ্র কি বলছে, হিম মিশ্রের মধ্যে থাকছে হলো 3 আয়তনের বরফের গুঁড়ো। তাহলে 3 ভাগ বরফ থাকছে প্লাস 1 ভাগ কি থাকে? 1 ভাগ থেকে লবণ। 3 ভাগ বরফ আর 1 প্লাস 1 ভাগ 3 ভাগ বরফ আর 1 ভাগ লবণ দিয়ে আমাদের কি তৈরি হচ্ছে? হিম মিশ্র। আর এই হিম মিশ্র দ্বারা খুব কম উষ্ণতা তৈরি করা যায়। আর এটি আইসক্রিম শিল্পে, তারপরে তোমার মাছ স্টোরেজ করতে ব্যবহার করা হয়। ক্লিয়ার? নেক্সট 2 নম্বর, অপদ্রব্য মেশানো হলে পদার্থের গলনাঙ্ক কি হয়? বলছে কোনো পদার্থের মধ্যে যদি আমি অপদ্রব্য মেশাই, বা যেটাকে আমরা খাঁটি ভাষায় বলি ভেজাল বা খাত, তো সেটা মেশালে কোনো পদার্থের গলনাঙ্কের কি পরিবর্তন হবে? অপশন এ একই থাকবে, অপশন বি বেড়ে যাবে, অপশন সি কমে যাবে, অপশন ডি কোনোটি নয়। তাহলে 3টে অপশন আছে, সেটা হলো কোনোটি নয়। তাহলে সঠিক অ্যান্সার আমরা দেখে নেব অপশন নম্বর সি। বলছে কোনো পদার্থের মধ্যে যদি আমি অপদ্রব্য মেশাই বা ভেজাল মেশাই বা খাদ মেশাই, তাহলে সেই পদার্থের গলনাঙ্ক কি হবে? কমে যাবে। যেমন ধরো আমি একটু উদাহরণ দিয়ে দেখাই, যে খাঁটি যে সোনা আছে, তাই না? খাঁটি সোনার গলনাঙ্ক বেশি। খাঁটি সোনার গলনাঙ্ক কি? গলনাঙ্ক বেশি। এর সঙ্গে যদি আমি প্লাস ভেজাল বা খাদ মিশিয়ে দিই, তাহলে এর গলনাঙ্ক কি হবে? কমে যাবে। ক্লিয়ার? তেমনি আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, বলছে বরফের গলনাঙ্ক বেশি, তাই না? বরফের গলনাঙ্ক বেশি, এবং বরফের মধ্যে যদি আমি লবণ দিয়ে দিই, প্লাস লবণ দিয়ে দিই, তাহলে এর গলনাঙ্ক কি হবে? কমে যাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পদার্থের মধ্যে অপদ্রব্য মেশালে কি হচ্ছে? গলনাঙ্ক কমে যায়। ক্লিয়ার? নেক্সট 3 নম্বর, অপসারী লেন্স কোনটি? বলছে অপসারী লেন্স কোনটি বলা হচ্ছে? অপশন এ অবতল লেন্স, অপশন বি উত্তল লেন্স, অপশন সি গোলক লেন্স, অপশন ডি কোনোটি না। তাহলে এর সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ। অপসারী লেন্স বলতে বোঝাচ্ছে তোমার হলো অবতল লেন্স। ক্লিয়ার? এটা কি হয় দেখো, তোমাদের একটা ছবি আঁকি দেখিয়ে দিই। আমরা লেন্স সবাই চিনি। দেখো এই ধরনের যে লেন্স থাকে, ঠিক আছে, আমি জাস্ট একটা ছবি এঁকে দিচ্ছি, ঠিক আছে, একটু তোমাদের বোঝানোর চেষ্টা করছি আমি। এটা কিন্তু লেন্স নি, এটা L1, এটা এক্স অক্ষ, ঠিক আছে, বা প্রধান অক্ষ বলা হয়। এখানে কি হয়, যখন কোনো আলোক রশ্মি এই লেন্সের মাধ্যমে পার হয়, তখন সেটি কি করে? এই আলোক রশ্মিগুলো এর মাধ্যম থেকে চারদিকে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, আলোক রশ্মিগুলো এসে এই লেন্সের মধ্যে থেকে চারদিকে ছড়িয়ে পড়ে। এই যে ছড়িয়ে পড়ছে, এই ঘটনাকে বলছে অপসারী। ঠিক আছে, আর এই অপসারী লেন্সকে আরেকটা কি নামে জানি আমরা? বলছে কনকেভ লেন্স। এটা পরীক্ষা আছে, কনকেভ লেন্স। ক্লিয়ার? অপসারী লেন্স কি বলছে? অপসারী লেন্সকে অবতল লেন্স বা কনকেভ লেন্স। ক্লিয়ার?
আর এটা কি বলছে, আলোক রশ্মি এই যখন এই লেন্সের ভিতরে যাচ্ছে তখন কি আলোক রশ্মিগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। ক্লিয়ার? নেক্সট দেখো, ওই জন্য অপসারী বলছে। নেক্সট 4 নম্বর, অভিসারী লেন্স কোনটি? হচ্ছে এর মধ্যে অভিসারী লেন্স কোনটি? আমরা একটু দেখো, লেন্স দুই রকমের হয়, এক হলো অবতল লেন্স আর এটা উত্তল লেন্স। তাহলে আমাদের অবতল লেন্স তো হয়ে গেল, অবতল লেন্স হলো অপসারী, তাহলে বাদ থাকলো কি অভিসারী লেন্স। তাহলে এক চান্সে তোমরা উত্তর দিতে পারবে, সেটা কি আমাদের অপশন নম্বর যেটা বি হবে, উত্তল লেন্স। ঠিক আছে, তাহলে অভিসারী লেন্স যেটা আছে এটা কি হচ্ছে উত্তল লেন্স। এই উত্তল লেন্স কি বলা হয়? কনভেক্স লেন্সও বলা হয়। তার ইংলিশের নাম কি? কনভেক্স লেন্স। ক্লিয়ার? এখানে এই লেন্সটা কেমন দেখতে? ঠিক আছে, এই লেন্সটা যেরকম দেখতে ছিল, ঠিক আছে, চলো এই দাগটা কিন্তু মিডিল বরাবর হবে, আর এটাকে প্রধান অক্ষ মিডিলে থাকে, সেন্টারকে আমরা বক্ররেখাকেন্দ্র বলি। ঠিক আছে, এখানে কি হয়, এখানে যখন আলোক রশ্মিগুলো নির্গত হয় তখন কি হয়, এই আলোক রশ্মিগুলো একটা কেন্দ্রে যে, ঠিক আছে, বা একটা ফোকাস বিন্দুতে গিয়ে এক জায়গায় একটা বিন্দুতে একটা নির্দিষ্ট বিন্দুতে গুচ্ছিত হয়। ঠিক আছে, ফোকাস কেন্দ্রে আলোক রশ্মিগুলো একটা নির্দিষ্ট জায়গায় গুচ্ছিত হয়ে থাকে, এবং এই যে ঘটনা এটাকে বলছে অভিসারী ঘটনা। ঠিক আছে, দেখো আমি আবার বলছি, আলোক রশ্মিগুলো তখন কি করছে, একটা নির্দিষ্ট বিন্দুতে এসে জড়ো হচ্ছে, এই যে ঘটনা সেটাকে হচ্ছে অভিসারী লেন্সের ঘটনা। ক্লিয়ার? অভিসারী বলছে, এটা উত্তল লেন্সের ঘটনা। নেক্সট 5 নম্বর কি বলছে, কোন ধরনের প্রতিবিম্বকে পর্দায় ধরা যায় না? বলছে কোন ধরনের প্রতিবিম্বকে পর্দায় ধরা যায় না কিন্তু ছবি তোলা যায়। বলছে কোন ধরনের প্রতিবিম্বকে আমরা পর্দায় ফেলতে পারবো না কিন্তু আমরা ছবি তুলতে পারবো। তাহলে অপশন দেখে নিচ্ছি। অপশন এ দিয়েছে সৎ বিম্ব, অপশন বি অসৎ বিম্ব, অপশন সি সমান বিম্ব, অপশন ডি অসমান বিম্ব। তাহলে সঠিক অ্যান্সার হবে কি অসৎ বিম্ব। ক্লিয়ার? তাহলে কি দেখলাম, অসৎ বিম্বকে আমরা কি পর্দায় ধরা যায় না কিন্তু ছবি তোলা যায়। আর অসৎ বিম্ব কোথায় তৈরি করা সম্ভব? সমতল দর্পণে। সমতল দর্পণ বা যেটাকে আমরা বাড়িতে যে আয়নাগুলো দেখি, ঠিক আছে, আয়নাতে যে আমরা প্রতিচ্ছবি দেখি সেগুলো কি সব আমাদের অসৎ বিম্ব। ক্লিয়ার? নেক্সট দেখো 6 নম্বর, মরীচিকায় কোন ধরনের প্রতিবিম্ব দেখা যায়? অপশন এ অসৎ বিম্ব, অপশন বি সৎ বিম্ব, অপশন সি উল্টানো সৎ বিম্ব, অপশন ডি সোজা বিম্ব। তাহলে এর সঠিক অ্যান্সার হবে, এটাও কি আমাদের অসৎ বিম্ব হবে। ক্লিয়ার? তাহলে মরীচিকা যেটা হচ্ছে সেটাও আমাদের অসৎ বিম্ব, আয়না যে ছবি হচ্ছে সেটাও আমাদের অসৎ বিম্ব। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। দেখো নেক্সট বলছে 7 হচ্ছে, বস্তুকে অসীমে অবস্থিত হলে উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বর অবস্থান কোথায় হবে? বলছে একটা বস্তুকে, দেখো আমি একটু হালকা ছবি করে দেখিয়ে দিচ্ছি, উপরে দেখাচ্ছি ছবিটা, জায়গা লাগবে, এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তল লেন্স বলেছে। ক্লিয়ার? দেখি প্রধান অক্ষ, ঠিক আছে, এই বিন্দু কি আমার ফোকাস বিন্দু, আর আমার এখানে একটা, কারণ এই লেন্সের দুদিকেও ফোকাস বিন্দু হতে পারে, কারণ আমি আলো একবার এদিক থেকে পাঠাতে পারি, যখন আলো আমি এদিক থেকে পাঠাবো তখন সেটা কি আমার ফোকাস বিন্দু হবে এদিকে, আর আলো যখন আমি এদিক থেকে পাঠাবো তখন এদিকে আমার এটা হবে আমাদের এই পাশে হবে তখন এর ফোকাস বিন্দু। ক্লিয়ার? দেখো তাহলে আর এটা আমাদের যে মিডিল কেন্দ্রটা কি বক্রকেন্দ্র। ক্লিয়ার? এবার কি বলেছে যে এটা অসীম দূরত্ব থেকে, মানে কি এটা ফোকাস বিন্দু, এর এর সেম দূরত্ব থাকলে কি আমাদের কি হবে, আমাদের 2f মানে 2 ফোকাস বিন্দু, বা একদম অনেক দূর থেকে, যখন কোনো একটা আলো অনেক দূর থেকে আসছে, ঠিক আছে, বা সেখান থেকে ওর ফোকাস বিন্দু কি হবে সেটা আমরা আঁকবো। দেখো এটা একটু ভুল হয়ে গেল, বুঝতে পারছো এগুলোতে ছবি আঁকা বেশ কঠিন। চলো তোমরা একটু বুঝে নাও, ঠিক আছে। ঘুরতে নিতে হবে।
একটা তো ভারী সমস্যা, তোমরা হোল্ড করো, ঠিক আছে, একটু ধৈর্য হারিও না, কারণ এটাতে যেটাতে আমি লিখছি এগুলোতে মানে খুব টাফ, একদম ছবি আঁকা অত প্র্যাকটিসও নেই, ঠিক আছে, একটু ধৈর্য ধরো। এবারে অনেক কষ্ট হয়েছে, ঠিক আছে। দেখো এটা ফোকাস বিন্দু ছিল, এই ফোকাস বিন্দুর এইখানে আমি ছবিটা উৎপন্ন হলো, কি বলো, আমি দূর থেকে ছবিটা নিয়ে আসছি, ঠিক আছে, ধরো এখানে ইনফিনিটি দূরে কোনো একটা ছবি ছিল, সেই ছবিটা কি ইনফিনিটি থেকে যদি উত্তর লেন্সে দেখি তাহলে সেটা প্রতিবিম্বটা কোথায় হবে, আমাদের যে ফোকাস কেন্দ্র আছে এই ফোকাস কেন্দ্রের তলে আমাদের থাকে। অপশন হবে কি আমাদের, অপশন নম্বর আমাদের সি। ক্লিয়ার। দেখো বস্তুকে অসীম অবস্থিত হলে উত্তর লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, ফোকাস তলে। ছবিটা আমি ভালো করে আঁকতে পারিনি, কিছু মনে করো না, ঠিক আছে, জাস্ট একটু আমি একটু বোঝানোর চেষ্টা করলাম। নেক্সট চলো 8 নম্বর কি বলেছে, ঘন থেকে লঘু মাধ্যমে আলো প্রবেশ করলে আলোর প্রতিসরণ কেমন হয়। দেখো ঘন থেকে আলো যদি লঘু মাধ্যমে প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে আলোর প্রতিসরণ কেমন হবে, এটি আমাদের বলেছে। দেখো আমরা যদি এটা ছবি নিই, চলো এটা আমরা একটা ছবি দ্বারা বোঝাবো, ঠিক আছে, ধরে নিলাম এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। ক্লিয়ার। ঘন মাধ্যম মানে কি, যে মাধ্যমটা নিরেট টাইপের, ঠিক আছে, আর লঘু মাধ্যম কি একটু ফাঁপা ফাঁপা টাইপের। ক্লিয়ার। ঘন মাধ্যম ধরে নিলাম একটা কাঁচ নিলাম, এটা কাঁচ আছে, আর লঘু মাধ্যম হলো বায়ু, আর এটা কি আমার অভিলম্ব, ঠিক আছে, এটা আমার একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, ঠিক আছে, আর এটা বিভেদ তল দুটো মাধ্যমের, এটা আমাদের যে অক্ষরেখা দেখছো এটা আমাদের কি বিভেদ তল, এটা অভিলম্ব। এবার কি বলেছে, আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসবে, ক্লিয়ার, তখন কি করবে, এই যখন আলো যখন আসে একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন কি হয়, এই আলোটা কি করে এদিকে কাছাকাছি না আসে, অবিলম্ব থেকে দূরে সরে যায়। ক্লিয়ার। অবিলম্ব থেকে এই সোজাসুজি না আসে, ঠিক আছে, সোজাসুজি না আসে কি হয়, আলোটা আমার কি এইভাবে করে দূরে সরে যায়। ক্লিয়ার। এদিকে সোজাসুজি না আসে, আলোটা কি হয় একটু দূরে সরে যায়। তাহলে এখানে তাহলে আমরা কি দেখলাম, তাহলে অপশন নম্বর কি হবে আমাদের, অপশন নম্বর আমাদের সি হবে। বলছে প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্ব থেকে, অবিলম্ব কোনটা, এইটা, অবিলম্ব থেকে কি দূরে সরে যাচ্ছে, কারণ আমি দেখলাম যে আলো যখন কাঁচ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে তখন কি হচ্ছে, এটা কি করছে, এখান থেকে দূরে সরে যাচ্ছে। ক্লিয়ার। তাহলে আবার নেক্সট কোশ্চেন আলোচনা করবো আমরা। দেখো 9 নম্বর বলেছে বিপদ সংকেত, বলছে বিপদ সংকেত রূপে লাল বর্ণের আলো ব্যবহার করা হয় কেন। বলছে বিপদ সংকেত হিসেবে লাল রঙের রং আমরা কেন ব্যবহার করব। অপশনে লাল বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ার জন্য ওর বিক্ষেপণ কম হয়। অপশন বি লাল বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য এর বিক্ষেপণ বেশি হয়। অপশন সি লাল বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য এর বিক্ষেপণ কম হয়। তাহলে আমরা এখানে আর ডি নম্বর বলছে কোনটি নয়, তাহলে এখানে আমার সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর সি। বলছে লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য ওর কি হয়, বিক্ষেপণটা বা বিচ্ছুরণটা খুব কম হয়। ক্লিয়ার। নেক্সট 10 নম্বর কি বলেছে, কোন সমতল দর্পণের দিকে যদি আপনি 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে এখানে বেগে যান তবে আপনার প্রতিবিম্ব আপনার দিকে কত বেগে এগোবে। বলছে অঙ্কটা এরকম মতো যে ধরো তুমি আছো, তুমি একটা আয়নার সামনে 10 সেন্টিমিটার বেগে যাচ্ছ, তাহলে প্রতিবিম্বটা তোমার দিকে কত সেন্টিমিটার বেগে আসবে, এটাই আমাদের কোশ্চেন বলেছে। তাহলে অপশনে কি বলেছে 5 সেন্টিমিটার পার সেকেন্ড, অপশন বি বলেছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড, অপশন সি বলেছে 20 সেন্টিমিটার পার সেকেন্ড, অপশন ডি বলেছে 40 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে সঠিক অ্যান্সার হবে এখানে অপশন নম্বর সি 20 সেন্টিমিটার। কারণ আমরা একটা সূত্র জানি যে 2v, যদি আমাদের আপনি যদি ভি গতিবেগে যান তাহলে প্রতিবিম্ব কি হবে, প্রতিবিম্ব আমাদের 2v গতিবেগে যাবে। ক্লিয়ার। তাহলে আপনার বেগ কত, ভি মানে কি ভেলোসিটি বা বেগ 10, তাহলে 2v মানে কত 10 × 2, তাই না, তাহলে কত 20 সেমি পার সেকেন্ড গতিবেগে যাবে। নেক্সট 11 সদ্বিম্ব গঠন করার জন্য কি ধরনের দর্পণ ব্যবহার হয়। হচ্ছে সদ্বিম্ব যে গঠন করব সেই জন্য আমরা কোন ধরনের দর্পণ ব্যবহার করব। অপশন এ সমতল, অপশন বি অবতল, অপশন সি উত্তল, অপশন ডি কোনোটি না। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি অবতল দর্পণ। ক্লিয়ার।
নেক্সট দেখো 12, ডেন্টিস্টের দর্পণ কি ধরনের হয়? বলছে ডেন্টিস্ট মানে যারা দাঁতের ডাক্তার তারা কোন ধরনের দর্পণ ব্যবহার করে? অপশন এ চোঙাকৃতি বা সিলিন্ডারিক্যালি, অপশন বি সমতল, অপশন সি উত্তল, অপশন ডি অবতল। তাহলে ডাক্তাররা কোন ধরনের দর্পণ ব্যবহার করে? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর ডি, তারা অবতল দর্পণ ব্যবহার করে। আর এটা তোমরা মনে রাখো ENT, এটা কি ENT ডাক্তার বা ডেন্টিস্ট, টি ফর টিথ, ই ফর ইয়ার বা কান, এন ফর নোজ, ENT একসঙ্গে বলা ENT ডাক্তার। তাহলে কিভাবে করেছে? অবতল দর্পণ, ক্লিয়ার। আর উত্তল দর্পণ, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? উত্তল দর্পণ ব্যবহার হয় গাড়ির ভিউ ফাইন্ডার, গাড়ির ভিউ ফাইন্ডারে। যেটা আমরা দেখো, আমরা যদি মোটরসাইকেল চালাই, মোটরসাইকেলের সামনে একটা ধরুন কাচের থাকে, বা যেটা আমরা লুকিং গ্লাস বলি, ক্লিয়ার, বা লুকিং গ্লাসও বলি আমরা এটাকে, লুকিং গ্লাস। এই লুকিং গ্লাসটা কি? আমাদের ভিউ ফাইন্ডার, ক্লিয়ার। নেক্সট কি বলেছে? 13 নম্বর, ক্যামেরার কোন অংশ মানুষের চোখের রেটিনার সঙ্গে সাদৃশ্য রাখে? বলছে ক্যামেরার কোন অংশটা মানুষের চোখের রেটিনার সঙ্গে সাদৃশ্য রাখে? অপশন এ লেন্স, অপশন বি ফিল্ম, অপশন সি অ্যাপারচার, অপশন ডি শাটার। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ লেন্স, ক্লিয়ার। তাহলে মানুষের চোখের সঙ্গে রেটিনার সঙ্গে কি তুলনা করা হয়? লেন্সকে তুলনা করা হয়। নেক্সট 14, চুম্বকের সমমুড়ি পরস্পরকে, বলছে চুম্বকের যে সমমুড়ি আছে সেগুলো পরস্পর কি করে? অপশন এ আকর্ষণ করে, অপশন বি বিকর্ষণ করে, অপশন সি দুটোই, অপশন ডি কিছুই করে না। তাহলে সঠিক অ্যান্সার হবে এখানে কি করে? সমমুড়ি পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। দেখো চুম্বকের দুটো মেরু হয়, এটা তো চুম্বক নেই, একটা নর্থ পোল, একটা সাউথ পোল বা উত্তর মেরু দক্ষিণ মেরু। এবারে এখানে ধরে 8টা চুম্বক নিই, এটাও NS। তাহলে এখানে NN কি? পরস্পর কি সমমেরু, এরা কি করবে? দুজনকে বিকর্ষণ করবে, মানে দুজনকে দূরে ফেলার চেষ্টা করবে। যখনই এখানে কি নর্থ আর সাউথ চলে আসবে, তখন দুটো কি ওরা আকর্ষণ করবে, ক্লিয়ার। নেক্সট 15, বলছে নিরক্ষরেখায় বিনীত কোণের মান কত? বলছে নিরক্ষরেখায় বিনীত কোণের মান কত? অপশন এ 30 ডিগ্রি, অপশন বি 45 ডিগ্রি, অপশন সি 70 ডিগ্রি, অপশন ডি 0 ডিগ্রি। তাহলে নিরক্ষরেখায় বিনীত কোণের মান কত? দেখো বিনীত কোণ কি বলছে? পৃথিবীর কোন স্থানে থেকে, পৃথিবীর কোন স্থান বা ভারকেন্দ্র থেকে যদি একটা চুম্বককে ঝুলিয়ে দিই, তাহলে চুম্বকের যে তল এবং পৃথিবীর যে ভূমির তল, এই দুই তলের মধ্যে যে কোণ তৈরি হয় তাকে আমরা কি বলি? বিনীত কোণ। একদম সিম্পল ভাষায়, অত কঠিন যাওয়া দরকার নেই, আমাদের বইয়ের ভাষা আমার দরকার নেই, ঠিক আছে। একটা চুম্বক ঝুলিয়ে দেবো এবং সেই চুম্বকের আর পৃথিবীর অনুভূমিক যে তল আছে, এই দুটো তলের মধ্যে যে কোণ হচ্ছে সেটা বলছে বিনীত কোণ। তাহলে এটা নিরক্ষরেখার মান কত হবে? নিরক্ষরেখার মান হবে 0 ডিগ্রি, ক্লিয়ার। একদম মোস্ট ইম্পর্টেন্ট VVI। তাহলে নিরক্ষরেখার বিনীত কোণের মান কত? 0 ডিগ্রি, ক্লিয়ার। তো সেম নিরক্ষরেখা দেখলাম, তাহলে মেরু অঞ্চল কি দোষ করলো, তাই না? তো আমরা পৃথিবী নিই, এগুলো কি নিরক্ষরেখা, আর এগুলো কি মেরু, তাই না? মেরুর দিকে আছে, তাহলে মেরু প্রদেশে তাহলে বিনীত কোণের মান কত হবে? দেখো মেরু প্রদেশে অপশন এ বলেছে 60 ডিগ্রি, অপশন বি বলেছে 15 ডিগ্রি, অপশন সি 90 ডিগ্রি, অপশন ডি 0 ডিগ্রি। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর সি 90 ডিগ্রি, ক্লিয়ার। নেক্সট 17 নম্বর, কাচের রড ও সিল্কের ঘর্ষণে কোনটি কোন আদান প্রাপ্ত হবে? বলছে কাচের রড ও সিল্কের যদি ঘর্ষণ দিই করি, তাহলে কোন ধরনের কারেন্ট তৈরি হবে বা কোন ধরনের চার্জ তৈরি হবে? অপশন এ কাচের রড ঋণাত্মক, সিল্ক ধনাত্মক, অপশন বি কাচের রড ধনাত্মক, সিল্ক ঋণাত্মক, অপশন সি দুটোই ধনাত্মক, অপশন ডি দুটোই ঋণাত্মক, ক্লিয়ার। দেখো এটা আমাদের স্থির তড়িৎ থেকে দিয়েছে। স্থির তড়িৎ অনেক কি হয়, যেটা আমাদেরকে কোনো দুটো বস্তুর সঙ্গে ঘর্ষণের ফলে যে তৈরি হয় তাকে আমরা স্থির তড়িৎ বলি, ঠিক আছে। দুটো বস্তুর ঘর্ষণের ফলে যে তৈরি হচ্ছে তাকে আমরা স্থির তড়িৎ বলি। তো এরকম আমাদের অনেক আছে, কাঁচ, কাগজ, রেশম, অ্যাম্বর, তারপরে তোমার পশম, তারপরে রজন, তারপরে রেশম, প্রচুর রকম আইটেম আছে। এবার বলছে এখানে বলেছে রড, কাঁচের রড আর সিল্ক যদি ঘর্ষণ করায় তাহলে কোনটা ধনাত্মক হবে, কোনটা ঋণাত্মক হবে। দেখো এরকম একটা ছক থাকে, প্রত্যেকটা সাধনা থাকে। তোমরা যদি ওই ভিডিও চাও আমাকে কমেন্ট করো, আমি ওইরকম একটা টোটাল স্থির তড়িতের ভিডিওটা আমি বানিয়ে দেবো, ক্লিয়ার। চলো আপাতত আমার সময় খুব অল্প, আমরা
জাস্ট খালি জানবো যে কাচের রড ও সিল্কের ঘর্ষণের ফলে কোনটা আদান প্রদান হয়। তাহলে এর সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ। কাচের রডটা কি হবে ঋণাত্মক, আর সিল্কের ঘর্ষণ হবে কি সেই সিল্কটা কি হবে ধনাত্মক হবে। ক্লিয়ার? তাহলে সিল্কটা হচ্ছে ধনাত্মক আর কাচটা হচ্ছে ঋণাত্মক। চলো নেক্সট, পরিবাহীর ভিতরে পৃষ্ঠের আধান হয়, বলছে কোনো তারের পরিবাহী আছে, কোনো তারের পরিবাহের মধ্যে যদি আমি আধান পাঠানো হয়, ঠিক আছে, তাহলে ভিতরে পৃষ্ঠের আধানের মান কি হবে? বলছে তার যদি পরিবাহী তারের মধ্যে আধান পাঠানো হয় তাহলে ভিতরে পৃষ্ঠে যে থাকবে সেই ভিতরে পৃষ্ঠের আধানের মান কি হবে? অপশন এ 0, অপশন বি 1, অপশন সি 100, অপশন ডি ঋণাত্মক। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ 0, একদম এটাও ভিভিআই। নেক্সট 19 নম্বর, দুটি ভিন্ন ধরনের বস্তুর ঘর্ষণের ফলে, একটু দেখলেন জানলাম আমরা যে দুটি ভিন্ন ধরনের বস্তুর ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ তৈরি হয় তাকে বলা হয় অপশন এ প্রবাহিত তড়িৎ, অপশন বি স্থির তড়িৎ, অপশন সি এসি বা অল্টারনেটিভ কারেন্ট, অপশন ডি ডাইরেক্ট কারেন্ট। ঠিক আছে? তাহলে এই যে চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি। কারণ আমরা একটু আলোচনা করলাম যে যখন দুটি বস্তুর ভিন্ন ভিন্ন বস্তু ঘর্ষণ করব তখন ওর মধ্যে যদি তড়িৎ উৎপন্ন হয় তখন তাকে বলে আমরা স্থির তড়িৎ। ক্লিয়ার? নেক্সট 20 হচ্ছে বৈদ্যুতিক বর্তনীতে বা বৈদ্যুতিক তারে ধারক বা ক্যাপাসিটর, আমরা ক্যাপাসিটর নামে সবাই জানি, ঠিক আছে, ব্যবহার করা হয়। এর কাজ কি? অপশন এ বিভব বৃদ্ধি করার জন্য, অপশন বি বিভব হ্রাসের জন্য, অপশন সি বৈদ্যুতিক আধান সঞ্চয়ের জন্য, অপশন ডি বৈদ্যুতিক আধান তৈরি করার জন্য। দেখো ক্যাপাসিটর কেমন হয়, আমরা সবাই ক্যাপাসিটরটা দেখেছি, ঠিক আছে। এরকম থাকে আর এরকম দুটো তার থাকে, ঠিক আছে, এরকম দুটো তার থাকে, এটা ক্যাপাসিটর, ঠিক আছে। এটাকে আমরা অনেকে ব্যাটারিও বলি, এটা কি ফ্যানে লাগানো থাকে, ঠিক আছে, এটা চলতি ভাষায় আমরা ব্যাটারি বলি কিন্তু ভুল বলি, এটা ক্যাপাসিটর, ঠিক আছে, বা অনেকে কন্ডেন্সারও বলে, কিন্তু অ্যাকচুয়ালি নাম যেটা ক্যাপাসিটর। এর কাজ হলো অপশন নম্বর সি বৈদ্যুতিক আধান বা চার্জ সঞ্চয় করে রাখা। ক্লিয়ার? তাহলে কি বললাম, ক্যাপাসিটরের কাজ কি? বৈদ্যুতিক আধান সঞ্চয় করে রাখা। নেক্সট 21 হচ্ছে রোধাঙ্কের ব্যবহারিক একক কি? অপশন এ ওহম, অপশন বি ওহম সেমি, অপশন সি ভোল্ট অ্যাম্পিয়ার, অপশন ডি এর কোনো একক নেই। তাহলে দেখো এর সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি ওহম সেমি। আগে আমরা জানতে হবে রোধ কি। রোধ হলো অ্যাকচুয়ালি বাধা। কি? কোনো একটা পরিবাহের মধ্যে যে ইলেকট্রিসিটি যাবে সেই ইলেকট্রিসিটিকে যে বাধা দিবে সেই বাধাটা কি বলা হয়? রোধ বা রেজিস্ট্যান্স। ক্লিয়ার? আর একটা পরিবাহী তারের মধ্যে যে বাধা হচ্ছে তাকে তো রোধ জানলাম। এবার তাহলে রোধাঙ্ক কি? বলছে এই পরিবাহের দৈর্ঘ্য এবং এর যে দৈর্ঘ্য যত মোটা পাতলা ওদের একটা ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলের যে মোট যে রোধ হয় তাকে বলি আমরা রোধাঙ্ক। তাহলে দৈর্ঘ্য রোধ প্লাস ক্ষেত্রফলের রোধ এই দুটোর যে কম্বিনেশন বা অনুপাত সেটাকে আমরা কি রোধাঙ্ক বলি। এই রোধাঙ্ক সবসময় কি জানি আমরা, দেখো আমরা অ্যাকচুয়ালি আর সমান সমান জানি, আর সমানুপাতিক 1/a, এ মানে হলো ক্ষেত্রফল আর হলো রেজিস্ট্যান্স। এখান থেকে আমার রোধাঙ্ক এসছে, এই সমানুপাতিক চিহ্ন উঠে হলে কি আসবে? আর সমান সমান রো 1/a, এখান থেকে রো এর মান কি আসে, সেই রোটা কি হলো আমাদের রোধাঙ্ক। ক্লিয়ার? আর এই রোধাঙ্কের একক কি? ওহম সেমি। নেক্সট, আর ওহম হলো রোধের, আমি একটুকে বললাম, তাই না? চলো নেক্সট 22 যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় তাকে বলা হয় অপশন এ তড়িৎ কোষ, অপশন বি ট্রান্সফরমার, অপশন ডি সি ডাইনামো, অপশন ডি বৈদ্যুতিক মোটর। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর সি ডাইনামো। এটা গাড়িতে লাগানো থাকে, তাই না? যে কোনো গাড়িতে বিদ্যুৎ তৈরি করার জন্য জেনারেটর ফেনারেটর এগুলোতে কি থাকে? ডাইনামো লাগানো থাকে। দেখো এখানে কি বলেছে? যান্ত্রিক থেকে বিদ্যুৎ কি করছে? ডাইনামো। ঠিক এটা যদি ঘুরিয়ে দেয় যে বিদ্যুৎ থেকে যান্ত্রিক, তাহলে কি হবে? বিদ্যুৎ থেকে যান্ত্রিক হলে আমাদের মোটর। ক্লিয়ার? বিদ্যুৎ টু যন্ত্র, এটা হলো বিদ্যুৎ মোটর। তড়িৎ কোষ কি হচ্ছে? মানে ব্যাটারি রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি, এটা জানা রাখতে হবে। রাসায়নিক টু তড়িৎ। ক্লিয়ার?
তাহলে তড়িৎ কোষ বা ব্যাটারি হচ্ছে রাসায়নিক থেকে তড়িৎ, ট্রান্সফর্মার হলো কি, এর কাজ, ট্রান্সফর্মার কাজ হলো ভোল্টেজ আপ ডাউন করা, ঠিক আছে। কোনো ভোল্টেজ ট্রান্সফর্মারে যদি যেটা আপ স্টেপ আপ থাকবে ভোল্টেজ বাড়াবে, যে যার স্টেপ ডাউন আছে সেই স্টেপ ভোল্টেজ কমাবে। নেক্সট 23, তড়িৎ শক্তির একক কি? অপশন এ ওয়াট, অপশন বি ওয়াট ঘন্টা, অপশন সি ভোল্ট, অপশন ডি অ্যাম্পিয়ার। দেখো তড়িৎ শক্তির সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি ওয়াট ঘন্টা। শুধু যদি শক্তি দিত বা ক্ষমতা, তাহলে আমরা জানি, দেখো ক্ষমতার একক আমরা কি জানি? ওয়াট, ক্ষমতার একক ওয়াট, আর তড়িৎ শক্তির একক কি? ওয়াট ঘন্টা। আর ভোল্ট কি? বিভব, বিভেদ, প্রভেদ বা বিভব পার্থক্য। অ্যাম্পিয়ার কি? অ্যাম্পিয়ার হলো তোমার হলো তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। ক্লিয়ার? তাহলে অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহ, ভোল্ট হলো বিভব প্রভেদ বা বিভেদের জন্য, আর তড়িৎ শক্তির একক হলো ওয়াট ঘন্টা, আর তোমাদের দিকে ওয়াট হচ্ছে ক্ষমতার একক। নেক্সট 24, ট্রিপল অ্যান্টিজেন কি? বলছে ট্রিপল অ্যান্টিজেনটা কি? অপশন এ ডিপথেরিয়া, টিবি, হুপিং কাশির জন্য ব্যবহৃত হয়, অপশন বি ডিপথেরিয়া, লেপ্রেসি, হামের জন্য, অপশন সি ডিপথেরিয়া, টিটেনাস ও স্মল পক্সের জন্য, অপশন ডি ডিপথেরিয়া, টিটেনাস ও হুপিং কাশির জন্য ব্যবহৃত হয়। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর ডি, হচ্ছে ডিপথেরিয়া রোগ, টিটেনাস বা ধনুষ্টঙ্কার, হুপিং কাশি, এই দুটোর জন্য ব্যবহার করা হয়। ক্লিয়ার? নেক্সট 25, ডট চিকিৎসা কোন রোগের সঙ্গে যুক্ত? অপশন এ লেপ্রেসি, অপশন বি ম্যালেরিয়া, অপশন সি টিউবারকুলোসিস, অপশন ডি ডিপথেরিয়া। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর সি টিউবারকুলোসিস, বা যেটাকে আমরা কি বলি? যক্ষা। যক্ষার জন্য আমরা কি ডট ব্যবহার করি। ক্লিয়ার? নেক্সট 26, সবচেয়ে বেশি ভিটামিন এ পাওয়া যায়? অপশন এ গাজরে, অপশন বি কুমড়ো, অপশন সি বাঁধাকপিতে, অপশন ডি কাঁচা লঙ্কায়। তাহলে সঠিক অ্যান্সার দেখবো আমরা অপশন নম্বর এ গাজরে। ক্লিয়ার? সবচেয়ে বেশি থাকে কি? গাজরে। আর গাজর কি? কমলা রঙের শাকসবজি, কমলা রঙের শাকসবজি যত আছে সব ভিটামিন এ পাওয়া যায়। ক্লিয়ার? আর নেক্সট চলে যাবো আমরা 27 নম্বর। দেখো কি বলেছে, আয়োডিন কে আবিষ্কার করেন? অপশন এ বার্নার্ড কোয়াইটার্স, অপশন বি হেনিং ব্রান্ড, সি স্যার হামফ্রে ডেভি, আর ডি জর্জ ব্রান্ড। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ বার্নার্ড কোয়াইটার্স। ক্লিয়ার? তাহলে বার্নার্ড কোয়াইটার্স একজন ফরাসি বিজ্ঞানী ছিল, তিনি আয়োডিন আবিষ্কার করেছিলেন। আর হেনিং ব্রান্ড ইনি কি করেছিল? ফসফরাস আবিষ্কার করেছিল। ফসফরাস আবিষ্কার করেছিল কে? হেনিং ব্রান্ড। আর স্যার হামফ্রে ডেভি হলো সেফটি ল্যাম্প, আমরা সবাই জানি সেফটি ল্যাম্প। নেক্সট 28, দুধের মধ্যে যে অল্প শর্করা থাকে তাকে কি বলা হয়? তাহলে দুধের মধ্যে যে অল্প শর্করা থাকে তাকে কি বলা হয়? অপশন এ গ্লুকোজ, অপশন বি ফ্রুক্টোজ, অপশন সি সুক্রোজ, অপশন ডি ল্যাকটোজ। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর ডি ল্যাকটোজ। নেক্সট 29, কালমেঘ গাছের বিজ্ঞান সম্বন্ধ নাম হলো? অপশন এ ফিকাস ভাইকাস বেঙ্গলেন্সিস, অপশন বি অ্যান্ড্রোগ্রাফিস প্যানিকুলাটা, অপশন সি ওসিমাম স্যান্টাটাম, অপশন ডি ভিটিস ভিনিফেরা। তাহলে এখানে আমরা চারটা অপশন দেখলাম, এর মধ্যে যে সঠিক অ্যান্সার হবে এটা হলো অপশন নম্বর বি, কি হচ্ছে অ্যাড্রোগ্রাফিস প্যানিকুলাটা। তাহলে কি দেখলাম? অ্যাড্রোফেনিস প্যানিকুলাটা আছে, এটা কার হলো? কালমেঘের। ক্লিয়ার? এটা কালমেঘের বিজ্ঞান সূত্র নাম। আর ফিকাস বা ফাইকাস যেটা আছে সেটা ফাইকাস বেঙ্গলেন্সিস, এটা তোমার হবে বট বা ডুমুর জাতীয় গাছ যেগুলো আছে তাদের বিজ্ঞান সম্বন্ধে নাম, ফিকাস বা ফাইকাস বেঙ্গলেন্সিস। ক্লিয়ার? আর ওসিমাম স্যান্টাটাম এইটা হলো তোমাদের বিখ্যাত গাছ তুলসী, তুলসী গাছের যে বিজ্ঞান সম্বন্ধে নাম ওসিমাম স্যান্টাটাম। ক্লিয়ার? স্যান্টাটাম। নেক্সট 30, পোকামাকড় দেখে ভয় পাওয়াকে কি বলা হয়? অপশন এ গ্রাফোফোবিয়া, অপশন বি অ্যান্টোমোফোবিয়া, অপশন সি হাইড্রোফোবিয়া, অপশন ডি পাইরোফোবিয়া। তাহলে চারটে অপশন দেখলাম, এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি অ্যান্টোমোফোবিয়া। আর হাইড্রোফোবিয়া হলো কি? জল দেখে ভয়। ক্লিয়ার? পাইরোফোবিয়া হলো কি? আগুন দেখে ভয়। তাহলে আগুন দেখে ভয় হলো পাইরোফোবিয়া, অ্যান্টোমোফোবিয়া হলো পোকামাকড় দেখে ভয়, আর হাইড্রোফোবিয়া হলো জল দেখে ভয়। ক্লিয়ার? তাহলে আজ আমরা টপ 30 কোশ্চেন আলোচনা করলাম, এবং এই টপ 30-র মধ্যে কে কতগুলো অ্যান্সার করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
সবাইকে শুভরাত্রি।